বাংলাদেশের যে অবস্থা, আমার কাছে মনে হয় যে একটা সর্বদলীয় কমিটি করা উচিত সংসদের ভিতর এবং বাইরে। যারা প্রিচার আছেন, যারা সমাজে ইনফ্লুয়েন্স রাখেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, সাংবাদিক, সাহিত্যিক, সবার ভিতর থেকে মানে সরকারের একটা বন্ড তৈরি করা। এবং এটা এখন সংসদে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তাদের চাইতে বা সেগুলোর চাইতে হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজ থেকে মাস 3 আগে, যখন যুদ্ধ শুরু হয়নি, তখন জাতিসংঘ একটা যে তাদের যে FAO, তারা একটা রিপোর্ট বের করেছে এবং সেই রিপোর্টে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে যে এখানে খাদ্য সংকট দেখা দিবে। 1। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিলেন তখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা থেকে শুরু করে অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা প্রেডিক্ট করেছিল যে বাংলাদেশে যেভাবে চলছে তাতে 3 থেকে 3.5% জিডিপি হবে, যেটা শেখ হাসিনা যখন রেখে গিয়েছিলেন ইট ওয়াজ অলমোস্ট 7%। তো তার অর্ধেক। আমাদের দেশের যে অর্থনীতি এবং যেভাবে জিডিপি ক্যালকুলেশন হয়, সেখানে 3 থেকে 3.5% জিডিপি মানে এখানে অলমোস্ট 80 to 90% একটা ঝুঁকি থাকে দুর্ভিক্ষ হওয়ার। তো দেখুন, যখন মানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, IMF বলছে যে এখানে 3 থেকে 3.5% জিডিপি হবে, ঠিক তার সঙ্গে জাতিসংঘের অন্য একটা প্রতিষ্ঠান যেটা FAO, তারা বলছে যে বাংলাদেশের ফুড সিকিউরিটিতে রেড জোন, এখানে দুর্ভিক্ষ হতে পারে, ক্লিয়ার ইট। এই যুদ্ধ শুরু হওয়ার পর সমস্ত অর্থনীতিবিদ বাংলাদেশের এবং দেশের বাইরে, ইনক্লুডিং IMF, তারা যেটা বলছে যে এই বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, জিডিপি নিয়ে এমন অবস্থা হয়েছে যে এখন এই জিডিপি আর কোনো প্লাসে থাকবে না, এটি -1 to 2% হয়ে যাবে। আমার জানা মতে ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের যে ভারতের যে জিডিপি কিংবা আমেরিকা বা ইংল্যান্ডের যে জিডিপি, যেখানে খুব বেশি খারাপ অবস্থা গেছিল, তখনও সেটা মাইনাসে যায়নি। কিন্তু বাংলাদেশে এইবার এই মানে ফিসক্যাল ইয়ারে, অর্থ বছরে, এটা -2% যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই কথা সরকারি দলের একজন সংসদ সদস্য রেজা কিবরিয়া তার নিজে বলেছেন তার IMF-এর সূত্র দিয়ে টেলিভিশনে। তো এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো নিয়ে সরকারের অর্থমন্ত্রী, কর্তা ব্যক্তি, যে এরকম একটা পরিস্থিতি যখন হয় তখন আসলে সচেতন হওয়া ছাড়া আমাদের আসলে তেমন কিছু করার নেই। মানুষ যাতে অধৈর্য না হয়, ধৈর্য হারিয়ে না ফেলে। এবং আমরা যারা সমাজে বিভিন্ন কথাবার্তা বলি, আমার মাসুদ কামাল সাহেব, আমাদের কথাবার্তার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে, ইনক্লুডিং ইউ, যেন আমরা এই সময়টাতে দেশ এবং জাতির পক্ষে একত্রে কাজ করি। এই বিষয়গুলো নিয়ে না তারেক রহমান সাহেব, না জামাতের সভাপতি শফিকুর রহমান সাহেব, তারা এটা টু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেননি। এবং আমি এই যে ভাষায় আপনার সাথে কথা বললাম, আজ পর্যন্ত গত 3 মাসে এই 2 নেতার মুখ দিয়ে বা তাদের কোনো কর্তা ব্যক্তি, তাদের যারা সাহাবী রয়েছেন, তাদের যারা ডান হাত বাম হাত রয়েছেন, তাদের মুখ থেকেও এই জাতীয় সমস্যা নিয়ে কোনো কথাবার্তা আমরা শুনতেছি না। সরকারের কাছ থেকে যে কথা শুনছি সেটা হলো খাল কাটলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো দুর্ভিক্ষ থাকবে না, এবং ধান, চাল, আটা, ময়দা, চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খাল দিয়ে ভেসে ভেসে এসে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এতটা ছড়ায় যাবে, শুধু লোকজন খালের তীরে দাঁড়িয়ে বস্তা ভরে ভরে সেখান থেকে তুলবে, এরকম কথা মনে হচ্ছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে তারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, ওটা এত গুরুত্বপূর্ণ যে ওই ফ্যামিলি কার্ড যেখানে দেন, আপনি গাছের কাছে দেন, মাছের কাছে দেন, ব্যাংকের কাছে দেন, বিমার কাছে দেন, বিল্ডিংয়ের কাছে দেন, ওই কার্ড ছোঁয়ানোর সাথে সাথে সেখান থেকে শুধু টাকা বেরোতে থাকবে, আয় করতে হবে না। তারা ডিজেল কার্ড করছে। ভাবসব দেখলে মনে হয় এই ডিজেল কার্ড যদি ওই আমাদের যে বিভিন্ন ব্রিজ, কালভার্ট, পুল, এগুলোর যে পিলারগুলো আছে, পিলারের ঘষা দিলে ওখান থেকে তেল বেরোতে থাকবে, ডিজেল বেরোতে থাকবে, এইরকম একটা তার আনন্দ উৎসবে মানে মগ্ন। অন্যদিকে জামাত, এনসিপি, তাদের বক্তব্য হলো যে এই মুহূর্তে যদি জুলাই সনদ পাশ হয়ে যায়, পাশ হওয়ার সাথে সাথে বাংলাদেশে
100টা ডিজেলের খনি আবিষ্কার হয়ে যাবে, পাওয়া যাবে মুহূর্তের মধ্যে। আল্লাহ স্বপ্নে দেখাই দেবে যে তোমাদের আর জান্নাত ঠান্নাতের এই সমস্ত বেশি একটু পরে পরে করো। ওই জায়গাতে জামাতের বাড়ির নেতার, অমুক নেতার বাড়ির পাশে, ওই আমির হামজার বাড়ির পাশে 4টা ডিজেলের খনি আছে। খালি ওখানে টিউবওয়েল বসাবা, ভক 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 করে ওখানে শুধু ডিজেল বেরোতে থাকবে। বাংলাদেশে কোনো ডিজেলের সমস্যা নাই, পেট্রোলের সমস্যা নাই, শুধু জুলাই সন স্বাক্ষর করলেই হবে। আরেকজন হয়তো মনে করতেছে যে না, এখানে যদি সংবিধান সংস্কার করা হয় তাহলে আমাদের যে এখন এই মুহূর্তে অর্থনৈতিক সংকট আছে, কিন্তু এটা করার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক অটোমেটিক এখানে যেখানে সোনা আছে 100 গুণ সোনা হয়ে যাবে, যেখানে ডলার আছে 100 গুণ ডলার হয়ে যাবে, যেখানে টাকা আছে 100 গুণ টাকা হয়ে যাবে। ফলে এই যে তারা একটা হ্যালোসিনেশন এবং একটা ইলিউশন, ইংরেজিতে যে দুটো শব্দ বলি, এই দুটো দ্বারা সরকারি দল এবং বিরোধী দল যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদেরকে ধ্বংসের অতলান্তের দিকে নিয়ে যাচ্ছে। সংসদ কি আসলে কোনো রকমের সমাধান ছাড়াই কোনো আলোচনাতে চলছে, মানে এমনটাই তো মনে হচ্ছে না। আমি এখানে মানে এখানে সংসদের কতগুলো বিষয় থাকে। ফার্স্ট থিং হলো যে এখানে প্রশ্নোত্তর পর্ব থাকে, পয়েন্ট অফ অর্ডারে তারা দাঁড়িয়ে কথা বলে জনগুরুত্বপূর্ণ বিষয়, বা ওখানে সংসদে কারো যদি অধিকার ক্ষুণ্ণ হয়। এরপর তারা নোটিশ দেয়, যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেয়। এর বাইরে রাষ্ট্রপতির ভাষণের উপর তাদের একটা আনলিমিটেড লিবার্টি থাকে তারা কথা বলার জন্য। তো যে কয়টি অধিবেশন হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হয়েছে, অনেক বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে, অনেকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন। তো এই যে জিনিসগুলো হয়েছে, তারা সব ব্যাপার কথা বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে, রাজাকার নিয়ে কথা বলেছে, তারপর শেষে তাদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছে, একে অপরকে ভুয়া ভুয়া বলেছে, একে অপরকে গালাগাল করেছে, ঠাট্টা করেছে, মস্কারা করেছে, সবই করেছে, কিন্তু আপনার আমার কথা বলা হয়নি। এটা বিরোধী বিএনপি বলছে যে তারা তাদের ইশতেহারে স্পষ্ট করেছে যে তারা জুলাই বিপ্লবের স্পিরিট বা জুলাই সনদ 2025-এর প্রতিটি বিন্দু বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ, এবং তারা তাদের নির্বাচনী ইশতেহার এবং দীর্ঘদিন ধরে তাদের যে রাজনৈতিক অঙ্গীকার 31 দফা সেটার সাথে সমন্বয় করে জুলাই সনদের মূল চেতনার সাথে এক ধরনের সমন্বয় করে সংবিধানের সংশোধনের পথে এগোচ্ছে, এমনটাই তারা বলছে। অন্যদিকে তারা যখন এই গঠনমূলক যাত্রার সমান্তরালে যাচ্ছে, দেখা যাচ্ছে তখন বিরোধী দলের এক ধরনের অদ্ভুত এবং রহস্যজনক অবস্থান দেখা যাচ্ছে। এগুলা অনেকে বলছেন, সে কথাগুলোই আমি বলছি। তারা সংবিধান সংস্কার বা নতুন সংবিধান তৈরির দাবি তুলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ধোঁয়াশা তৈরি সৃষ্টি করছে। যখন সরকারের ইশতেহার এবং জুলাই সনদের মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই, তখন বিরোধীদের এই অনড় অবস্থান কি আসলে দেশপ্রেম নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের একটি স্ট্যান্ডবাজি? এটি একজন দর্শকের প্রশ্ন। শুনুন, আমি বলি ভাই, ঘটনা হলো আগেই বলেছি যে জুলাই সনদ বলতে বিএনপি যেটাকে বুঝায়, জামাত এবং এনসিপি ওটাকে বোঝায় না। আরো সহজ করে বলি, এখন এখানে কয়টা বাজে? রাত্র 10:30। আমেরিকা এখন কয়টা বাজে? সকাল 9:30, এরকম হতে পারে। এখন ও আর আমি যদি তর্ক করি যে সকাল না রাত, সকাল না রাত, কোনটা সত্য? দুইটাই যার যার মতো করে সত্য, বুঝতে পারছি। এখানেও ঠিক একই জিনিস। জুলাই সনদ বলতে যে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওগুলো বিএনপি জুলাই সনদের পার্ট মনে করে না। ওকে, আর বিএনপি ইসলামী জামাত ইসলামী এবং এনসিপি তারা সংসদে আছে, তারা মনে করে যে গণভোটের সময় যে প্রশ্নগুলি করা হয়েছে এটা হলো জুলাই সনদের সংবিধান সংস্কারের যে অংশটুকু সেটা এখানে আছে। এটাকে বিএনপি মনে করে না। গণভোটে বলা হয়েছে উচ্চ কক্ষ হবে 100 সদস্য বিশিষ্ট এবং এই 100 সদস্যকে নির্বাচন করা হবে পিয়ার পদ্ধতিতে। বিএনপি এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু এটার মধ্যে তো এই গভর্নমেন্ট তো এটার মধ্যে তো এটা নিয়ে তো সে গণভোট করছে। এটা যে আবার 70% ভোটও ম্যানেজ করছে কেমনি কেমনি করে জানি। ভোটের সংখ্যা কিন্তু আমি সঠিক মনে করি না, মানে অনেক ঘাপলা আছে। যাক, সে আলোচনা এখন এটা এই আলোচনা সে আলোচনা না, কাজে এই আলোচনাটাই করি। কাজে এটা তো বিএনপি মনে করে না। এখন 70% বলবে যে 70% লোক তো ভোট দিছে, এই 70 কিন্তু 60-এর 70,
মানে 42%। অনেকে বলে কিন্তু প্রায় দেখি আমাদের লোকজন বলে আপনারা তো 51% ভোট পেয়েছেন আর 70% লোক ভোট দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে। মিথ্যা কথা, অঙ্ক জানে না, অথবা অঙ্ক জানে না বুঝে মানুষকে বুঝায়। 70 হলো গিয়া যত শতাংশ লোক ভোট দিছে তার 70%, তো তার 70% হলে 100 কত শতাংশ হয়? 42%। কিন্তু এইরকম নাটকে আলাপ করতে কোনো লাভ নেই ভাই, সেটাও বড় কথা না। তাহলে আচ্ছা আপনি আমাকে একটা কথা বুঝান তো ভাই, গণভোটে কে কে রাজি হয়েছে? 30টা রাজনৈতিক দল রাজি হয়েছে। এই 30টা রাজনৈতিক দলই কম বেশি ইলেকশন করছে, এবং এই প্রত্যেকটা দল তো বলছে হ্যাঁ ভোট দিতে, ইনক্লুডিং বিএনপি তারেক রহমান বলছে হ্যাঁ ভোট দেন, মির্জা ফখরুল বলছে হ্যাঁ ভোট দেন, সবাই মিলে হ্যাঁ ভোট দিতে বলছে। তারপরে ওদের হিসাবে 70% বলে কোনো 30% হ্যাঁ ভোট দিল না কেন? এরা কারা? তাহলে সবগুলি পলিটিক্যাল পার্টি বলছে, বলার পরেও 30% লোক দেয় নাই। আওয়ামী লীগ তো রাখেই নাই, জাতীয় পার্টিকে রাখেই নেই আলোচনার মধ্যে, কেউ রাখে নাই। যে আলোচনা যে কমিশনে আলোচনা, কমিশনে জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, সেটা জাতীয় ঐক্যমত্য হয় কম কিনা? হিসাবটা কি রে ভাই? জাতীয় মতরা নাই, তো আপনারা গায়ের জোরে জাতীয় সংজ্ঞা নির্ধারণ করতেছেন। মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টি থাকলে পরে কি সমস্যা হতো? এটা তো আমার প্রশ্ন। আমিও তো আওয়ামী লীগের কার্যক্রম আপনি নিষিদ্ধ করছেন কেন? কি আইনে করছেন? কোন আইনে করছেন? কালো আইন দিয়ে করছেন। আবার সেই আইনে কি বলছেন আপনি? দেখেন একটার পর একটা কিন্তু ঝামেলা। কি বলছেন আপনি? যে যতদিন নাকি তাদের বিচার চলবে ততদিন পর্যন্ত তারা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। মানে তাদের দলটাই কিন্তু নিষিদ্ধ করে নাই, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করছে যতদিন বিচারটা শেষ না হবে। বিচার শুরু হয়েছে? আওয়ামী লীগের প্রতি কোনো বিচার শুরু হয়েছে? কোথাও কোনো মামলা হয়েছে? তো বিচার যদি শুরুই না হয় তাহলে এখন তারা বিচারটা শুরু হোক, তারপরে আপনি ঘরের কাজটা। এখন যদি বিচার শুরু করতে লাগে 10 বছর, এই 10 বছর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটা আসলে কিসের ইঙ্গিত? মানে এই রাজনৈতিক দলটাকে বন্ধ করে রাখার, মানে স্বৈরাচারের বিরোধিতা করে ফ্যাসিবাদের পতন ঘটে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আনছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি এই সরকারকে একটা স্বৈরাচারী সরকার হিসেবে মনে করি। এরা যেভাবে দেশ চালাইছে স্বৈরাচারী কায়দায় চালাইছে, সহজ হিসাবে তারা যা ইচ্ছা তাই করছে। কয়দিন যাকটা দেখেন না কি হয়। ওকে, আমি একটু রনি ভাইয়ের কাছে যাই। রনি ভাই, আপনি কি মনে করছেন এই যে 18 মাসের একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারটি তাদের নিজেদের মতো করে দেশ চালিয়েছে, এবং তার মাসুদ কামাল ভাই এর মধ্যে বলেছেন যে তারা স্বৈরাচারী কায়দাতেই তারা দেশ চালিয়েছে। মানে স্বৈরাচারের হাত থেকে বাঁচতে গিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ চললো 18 মাস, এবং তার ফলশ্রুতিতে কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি। ওই যে গোজামিলের যে ঐক্যমত্য কমিশন, সে অভিযুক্ত থেকে গেল। রনি ভাই, আপনার মতামত জানতে চাই। মাসুদ কামাল ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি। এই কারণ হলো আগের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা স্বৈরাচারী ভাবে বা স্বৈরাচারের মতো দেশ চালায়নি। এর কারণ হলো স্বৈরাচার হওয়ার জন্য বিশেষ যোগ্যতা লাগে, এ সার্টেন লেভেল অফ কোয়ালিটি। তো তাদের সেই কোয়ালিটিটা কোনো কালই ছিল না। 2 নম্বর হলো যে স্বৈরাচারের সঙ্গে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক একটা কোয়ালিটি থাকে। এখানে নোবডি ওয়াজ কোয়ালিফাইড অ্যাজ এ পলিটিশিয়ান। তো তারা দেশটা চালিয়েছে অনেকটা শিশুর মতো, অবোধ শিশুর মতো, অনেকটা খামখেয়ালির মতো, অনেকটা উন্মাদের। এই অবোধ শিশুগুলোর বিরুদ্ধে কোটি কোটি টাকা, প্রায় 100 কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগও হয়ে গেল। ওটাই, মানে তারা সবকিছু আছে, মানে অবোধ শিশুর মতো, কখনো কখনো উন্মাদের মতো, উন্মত্তের মতো, কখনো গোয়ার গোবিন্দের মতো তারা চালিয়েছে। তো এর ফলে কি হলো যে এই দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, যেটা কোনো স্বৈরাচারের আমলে এভাবে হয়নি। আমাদের এই সময়টাতে আমাদের জাতির অনেক লোক গালাগালি করতে শিখে গেছে, বিশ্রী ভাষায় নারী পুরুষ থেকে শুরু করে সব মানুষকে গালাগালি করার যে একটা অদম্য চরিত্র একটা বিশেষ শ্রেণীর মধ্যে চলে আসছে। স্বাধীনতার পরে এইরকম একটা বিশাল শ্রেণীর চরিত্র কোনো সরকারের প্রণোদনায় বা প্রযোজনায়, সরকার টাকা দিয়েছে আর তাদেরকে বলেছে যে তোরা গালাগালি কর আর মানুষকে অপমান কর,
এবং এই জাতিকে একটা অসভ্য জাতি বানিয়ে ফেল, এরকম ঘটনা আমরা কখনো দেখিনি। এরপর হলো এই জাতির কোনো কিছুর প্রতি তাদের কোনো মায়া ছিল না, দয়া ছিল না। যেমন ধরুন আমেরিকার সঙ্গে তারা একটা চুক্তি করেছে, কল্পনা করতে পারেন যে আমরা এখন তেল কিনতে গিয়ে আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমরা এখন গম কিনছি আমেরিকা থেকে, ওয়ার্ল্ড মার্কেটে পার মেট্রিক টন যে গম, তার চেয়ে $65 না $66 পার মেট্রিক টনে বেশি দিয়ে আমরা তাদের কাছ থেকে গম কিনছি। আমাদের যেখানে তেল কেনার $2 বিলিয়ন নেই, সেখানে আমরা তাদের কাছ থেকে 36,000 কোটি টাকা দিয়ে আমরা বিমান কিনছি। আমি একটু কামাল আপনাকে যুক্ত করতে চাই শুরুতেই। এই অংশের সময় খুবই কম, আমি একটু খুব দ্রুতই জানতে চাইবো যে এই এখন বিরোধী দল এই সংবিধান সংশোধন কিংবা সংস্কার এই বিষয়গুলো নিয়ে রাজপথের আন্দোলনের এক ধরনের তারা দাবি তুলেছে, এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে বা 2-3 দিন আগেই আমরা দেখেছি যে বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক প্রধান উপদেষ্টাকেও এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। মানে এই বিষয়গুলো কি সংসদের বিষয়গুলো কি আসলে সংসদে মীমাংসা হবে নাকি রাজপথ পর্যন্ত গড়িয়ে যাবে, কি মনে হয় আপনার কাছে? এই বিষয়টা নিয়ে বিরোধী দল যতটা পারে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে, কারণ তাদের এটি রাজনীতি আনবে। এবং নাহিদ ইসলাম যেটা বলছে যে প্রধান উপদেষ্টাকে বলছে যে আপনার করা যে অধ্যাদেশগুলো সেগুলি একটা একটা বাতিল হয়ে যাচ্ছে, অতএব আপনার উচিত আমাদের সঙ্গে রাজপথে নামা। এটা তো উনি আহ্বান জানাইছেন। উনি যদি পায়েও ধরেন তবু উনি নামবেন না মূলত 2টা কারণে। প্রথম কারণটা হলো যে উনি কখনোই এ দেশের কোনো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে রাস্তায় নামেন না, ওনার নামার কোনো ইতিহাস নাই। উনি যে এইবার দায়িত্ব নিয়েছিলেন, ওনার ব্যক্তিগত চরিতার্থে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, এবং নিজের কিছু পেন্ডিং কাজ ছিল, নিজের কিছু সুবিধা ছিল, ওগুলি নির্লজ্জের মতো আদায় করে নেওয়ার জন্য, তাতে উনি নামবেন না। আর দ্বিতীয়ত, যদি উনি ভীমরতিপ্রাপ্তও হন যে আমি নামবই, তাহলেও নামবেন না। শেষ মুহূর্তে চিন্তা করবেন নামলে পরে যে পরিমাণ পচা টমেটো এবং ডিম খেতে হবে, এটা বরং নামার দরকার নেই। ওনার এতটাই অর্জন, জনগণ তাকে এই 2টা ছাড়া আর কোনো কিছু দেওয়ার সম্বর্ধনা জানাবে না। কাজেই এইগুলি সব কথার জন্য, কথা বলার জন্য বলা, কথার জন্য কথা, বলার জন্য বলা। আমি চলে যাই গোলাম মাওলা রনি ভাই আপনার কাছে। ওই যে বিরোধী দল রাস্তায় নামার ডাক দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে, বিভিন্ন সময় তারা রাস্তায় নামার বা রাজপথে নেমে আসার কথা বলেন, এটা আমরা জানি। এবং সেই সাথে মানে এখন মানে আমরা যদি বলি এই সব কিছুর ভবিষ্যৎটা কেমন দেখছেন, মানে আমার কাছে প্রশ্ন আসলে অনেক বড় প্রশ্ন, সেটি সময় কালক্ষেপণ হবে। আপনি আপনার মতামত জানতে চাই। ভবিষ্যৎ খুব ভালো, বিএনপি যা চাইবে তাই হবে। জামাত সংসদের মধ্যে খুব নরম ভাষায়, ভদ্র ভাষায়, কুরআন হাদিস এর আলোকে তারা বিএনপিকে সমালোচনা করবে, মৃদু ভাষায় চুয়া করে। আর তারা যে একটা বিরোধী দল, এই যে তারা যে একটা বিরোধী দল, একটু জনগণের মধ্যে এটা দেখানোর জন্য যতটুকু অঙ্গসজ্জা করা দরকার, সাজসজ্জা করা দরকার, শান্তিপূর্ণ গান্ধীবাদী কিছু মিছিল হবে, মিটিং হবে। কিন্তু তারা প্রাণত চাইবে যে সংসদটা 5টি বছর, তারা যে প্রায় 78টি সিট পেয়েছে, তো এই 5টি বছর তারা বেতন পাক, ভাতা পাক, এবং তাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা তারা আরও সুন্দরভাবে গুছিয়ে আগামীতে যেন অন্ততপক্ষে এই যে 78টি সিট হয়েছে, এটা একটা সিটও বাড়ে, যেন না কমে, তারা এই চেষ্টা করবে। রাষ্ট্র ক্ষমতার সাথে লড়াই করা, সংগ্রাম করা, এটা আসলে মানে যাকে বলা এনসিপিতে একেবারে নতুন। জামাতের ইতিহাস নেই। জামাতের ইতিহাস সবসময় হলো ক্ষমতাসীনদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করা। ফলে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে তারা বিএনপির সাথে সম্পর্ক। যে বিতর্ক চলছে সংসদে, সেই দায়টাকে অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক কিছুতেই এড়াইতে পারে না। এদের বিরুদ্ধে যে দেখুন এখন তার দেশ থেকে মানে নিষেধাজ্ঞা চাচ্ছে। উনি বললেন যে টমেটো মারা হবে, ডিম মারা হবে। এখন আগে তো মানুষ এগুলো, আমার মাথায় এটা আসে নাই, ডিম টমেটো এগুলো আসেনি, কিন্তু হঠাৎ মাসুদ কামাল সাহেব বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় আসছে। এবং আপনারা যারা দেখলেন, অনেক লোক দেখবেন যে কালকে থেকে ডিম রিজার্ভ করবে, টমেটো রিজার্ভ করবে, কারণ এটা যত বেশি পচবে তত বেশি এটা উপযোগিতা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।